আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের 10 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তানিয়া বলল, আমি তোমাকে রিমির ফোনে তার বিএফ এর সাথে দেখেছিলাম। তখন দেখে তোমার উপর ফিদা হয়ে গিয়েছি, কিন্তু তোমাকে কখনো সামনে দেখিনি আর লজ্জায় রিমিকে কিছু বলিনি। আর তুমি হয়তো ভুলে গিয়েছো, তুমি একদিন তোমার আব্বুর সাথে আমাদের বাসায় গিয়েছিলে। আমি বললাম আমি একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম, তাই কলেজে ভর্তি হতে পারিনি। আর যেহেতু আব্বু আর তোমার আব্বু বন্ধু, সেহেতু আব্বুকে নিয়ে আমি তোমাদের বাসায় যাই। কিন্তু এইসব কেন বলছো? তানিয়া বলল, সেই দিন তোমার যাওয়ার পরে আমি খুশি হয়ে আব্বুকে জিজ্ঞেস করতে আব্বু বলে উঠল, আমার বন্ধু ও তার ছেলে। আর আমি ছিলাম আমার আব্বুর একমাত্র মেয়ে, আর আমি যা চাই সেটাই আব্বু এনে দেয়। আমি তোমাকে নিয়ে ভাবতে ভাবতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই আব্বুকে তখন তোমার কথা বলে দিই। তখন আব্বু আমার কথা ভেবে তোমার আব্বুর সাথে কথা বলে। আমি সামনে ছিলাম, কিন্তু তোমার আব্বু বলে আগে বড় ছেলের বিয়ে দিবে তারপর। আমি বলে দিলাম, আঙ্কেল তাহলে আবিরকে কিছু জানানোর দরকার নেই। তারপর এরপরে তোমাকে কলেজে দেখে অনেক খুশি হয়েছিলাম, ভাবছিলাম তোমার সাথে বন্ধুত্ব করে আগলে রাখবো, কিন্তু মারপিট করাতে একটু রেগে গিয়ে তাই তোমাকে মারছিলাম। তারপর থেকে তুমি আমার পিছনে পড়ছিলে, তাই একটু পরীক্ষা করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। এটার জন্য তোমাকে অপমান করছি, এটার জন্য সরি বাবু। আর সাথে তোমাকে অচেনা নাম্বার থেকে আমি কল দিতাম। আমি চেয়েছিলাম কাছ থেকে আগলে রাখতে আর দূর থেকেও। এটা বলে তানিয়া আমাকে জড়িয়ে ধরলো, আর আমি তানিয়াকে জড়িয়ে ধরে বললাম, বাবারে কি গভীর ভালোবাসা, এটা তো আমাকেও ফেল করাবে। আচ্ছা এটা না হয় মানলাম, কিন্তু বিয়েটা কিভাবে? তানিয়া বলল, তোমার ইগনোরের অভিনয় দেখে নিজের রাগ সামলাতে পারিনি, তাই আঙ্কেল ও আব্বুকে বলে তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, সাথে মজাও নিতেছিলাম। বাট এমন একটা পরিস্থিতি হবে জানতাম না। আমি বললাম, আরে যেটা হওয়ার ছিল সেটা হয়েছে, আফসোস করে কি লাভ? আফসোস না করে তার জন্য দোয়া করা ভালো। আচ্ছা রেডি হয়ে আসো, আমি নিচে আসি। এটা বলে নিচে চলে গেলাম। আর ভাবতে লাগলাম, শালার এত বড় একটা গেম আমার সাথে করলো আর আমি হালা বুঝতেই পারিনি। এইদিকে নিচে আসতেই দেখি আম্মু টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। আমি বললাম, আম্মু কি হয়েছে? সবাই কোথায়? ভাবি আন্টিকে দেখছি না যে, তারা কি খাবার খাবে না? আম্মু বলল, তোর আন্টি ও তোর ভাবিকে অনেক বলেছি, কিন্তু কিছুই খাচ্ছে না, কাল থেকে তারা কিছু খায়নি। আমি বললাম, আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি। এটা বলে আমি ভাবির রুমের দিকে যেতে লাগলাম। এইদিকে আমি যে ফোন বিছানায় রেখে চলে এসেছি সেটা আমি ভুলে গিয়েছি, তাছাড়া আমার রুমে যে একা না সেটাও ভুলে গিয়েছি। এইদিকে তানিয়া রেডি হয়ে যেই না রুম থেকে বের হতে যাবে, তখন বিছানায় থাকা ফোনটা বেজে উঠলো। সে বিছানায় তাকিয়ে দেখে আমার ফোনটা বাজতেছে। তাই তানিয়া ফোনটা হাতে নিয়ে প্রথমে ভাবে, যাই আমি ফোনটা আবিরকে দিয়ে আসি। আবার পরে ভাবে, আমি তো তারই বউ। এটা বলে ফোনটা রিসিভ করে কানে নিয়ে হ্যালো বলতেই যাবে, তার আগেই উপাস থেকে বলে উঠলো, বস আপনার কথা মতো দুইটার মেরে লাশ ফেলে দিয়ে আসছি, এখন শুধু আরেকটা বাকি, তাকে আপনার জন্য রেখে দিলাম। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। বাকিটা আপনি কি করবেন ভালো জানেন। এটা বলে ফোনটা কেটে গেল। আর এইদিকে কথাগুলো শুনে তানিয়ার মাথা ঘুরতে লাগলো। তানিয়া ধপাস করে নিচে পড়ে গেল আর নিজেই বলতে লাগলো, আমি কি নিজের হাতে নিজের জীবনটা শেষ করে দিলাম? তাহলে কি আমি একজন খুনিকে বিয়ে করলাম? আমার বিশ্বাস হচ্ছে না। একটা মানুষ এত খারাপ হয়ে এত নর্মাল ভাবে থাকে কেমনে? দেখে বোঝা যায় না সে একটা খুনি। তাহলে কি আঙ্কেলের খুনের পিছনে আবিরের হাত আছে? আমার এখন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ছি, আমার ভাবতে কেমন জানি করছে। আমি এমন একটা মানুষকে ভালোবেসেছি যে কিনা একটা খুনি, যে কিনা মানুষ খুন করতে 1 মিনিট ভাবে না। এটা বলে তানিয়া নিজের চোখের পানি মুছে নিচে চলে গেল। তানিয়া বলল, আম্মু আবির কোথায়, দেখছি না যে? আম্মু বলল, আবির তো বড় বউয়ের রুমে গিয়েছে, বৌমা খাবে না বলছে, তাই তাকে খাওয়ার জন্য রাজি করাতে গিয়েছে।
এই কথা শুনে তানিয়া মনে মনে ভাবছে, শালা কত বড় অভিনয় করছে, তার অভিনয়ের জন্য তাকে নোবেল দেওয়া যাবে। নিজে সবকিছু করে আবার নিজে ভালো সাজতেছে, দাঁড়া আমি তোর ব্যবস্থা করছি। এইদিকে আমি ভাবির রুমে গিয়ে ভাবিকে বললাম, ভাবি চলো খাবার খাবে। ভাবি বলল, না আমি খাবো না, আমার ক্ষুধা নেই, তোমরা গিয়ে খেয়ে নাও। আমি বললাম, ভাবি তুমি যথেষ্ট বড় হয়েছো, একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি এমন করো তাহলে আন্টির কি হবে? একবার আন্টির দিকে তাকিয়ে দেখো তিনি কেমন করে ভেঙে গিয়েছে। ভাবি আমার কথা শুনে তার মায়ের দিকে তাকিয়ে দেখে আন্টি কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে, মুখে কোনো কথা বলছে না। এটা দেখে ভাবি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি বললাম, দেখো ভাবি, পৃথিবীতে একবার যখন এসেছি আবার চলে যেতে হবে, কেউ বা আগে কেউ বা পরে, কিন্তু যেতে হবে এটা নিশ্চিত। আঙ্কেলের মৃত্যু অপ্রত্যাশিত হলেও এটা সত্যি, তিনি আর আমাদের মাঝে নেই। এখন ওনার জন্য কান্না করা স্বাভাবিক, তবে এইভাবে নিজের ক্ষতি করা নয়। আর ওনার জন্য এইভাবে কান্না করলে কোনো লাভ হবে না। ওনার জন্য কান্না করতে হবে জায়নামাজে বসে দুই হাত তুলে আল্লাহর কাছে ওনার মাগফিরাত কামনা করতে হবে। তাছাড়া এই কান্না, এই চোখের পানি, এই না খেয়ে থাকা কিছুই কাজে আসবে না। চলো ভাবি খেতে চলো, আর আন্টি আপনিও আসেন। এইদিকে তানিয়া অনেকক্ষণ হলো দরজার পাশে দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছে আর বলছে, বাহ বাহ, কত নিখুঁত অভিনয়, বোঝা যাচ্ছে না যে তুমি একটা অমানুষ। এইদিকে আমি পিছনে কারো উপস্থিতি বুঝতে পেরে পিছনে তাকিয়ে দেখি তানিয়া দাঁড়িয়ে আছে। তাই তানিয়াকে বললাম, তানিয়া ভাবিকে আর আন্টিকে নিয়ে আসো। এটা বলে আমি চলে আসলাম খাবার টেবিলে। আর একটু পরে দেখি তানিয়া ভাবি ও আন্টিকে নিয়ে আসতেছে। তারপর সবাই টেবিলে বসতেই আম্মু খাবার বেড়ে দিল, আর আমি খাবার খাচ্ছিলাম। একটু পরে সামনে তাকিয়ে দেখি ভাবি ও আন্টি খাবার খাচ্ছে, চোখ দিয়ে পানি ফেলতেছে, মনে হয় তাদের গলা দিয়ে খাবার নামছে না, তারা অনেক কষ্টে খাচ্ছে। তা দেখে আমি কিছু বললাম না। এইদিকে তানিয়ার দিকে চোখ পড়তেই দেখি তানিয়া খাবারগুলো নিয়ে হাত দিয়ে নাড়াচাড়া করছে, বাট খাবার খাচ্ছে না। এটা দেখে আমি তানিয়াকে বললাম, তানিয়া কি হলো, খাবার খাচ্ছ না যে? আমার কথা শুনে তানিয়া আমতা আমতা করে বলতে লাগলো, কই খাবার খাচ্ছি তো। এটা বলে খাবার মুখে দিতে লাগলো, আর মনে মনে বলতে লাগলো, তোর না খাবার আমার গলা দিয়ে নামছে না, আমি কিভাবে খাবো, তোর খাবার আমার গলা দিয়ে নামছে না যে। এইদিকে আমি খাবার শেষ করে আম্মুকে বললাম, আম্মু আমি একটু বাইরে যাচ্ছি, আসতে দেরি হবে। এটা বলে বাসার বাইরে চলে আসলাম। বাসার বাইরে এসে পকেটে ফোন খুঁজতে লাগলাম, কিন্তু ফোন পেলাম না। তখনই মনে হলো ফোন তো সেই কখন বিছানায় রেখে চলে আসলাম। তারপর আর দেরি না করে বাসায় ঢুকতেই আম্মু বলে উঠলো, কিরে আবার ফিরে আসলি যে, তোর না কোথাও যাওয়ার কথা ছিল? আমি বললাম, ফোনটা রুমে আছে, নিতে আসছি। এটা বলে ফোন নেওয়ার জন্য রুমে চলে গেলাম। রুমে এসে ফোন খুঁজতে লাগলাম, কিন্তু ফোন পাচ্ছি না, ফোনটা আবার কোথায় গেল। এটা বলে আবারও ভালো করে খুঁজতে লাগলাম। তখনই আমার সামনে তানিয়া ফোন নিয়ে হাজির হয়ে বলল, এই যে আপনার অতি মূল্যবান ফোন। আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে তানিয়াকে ধন্যবাদ দিয়ে যেই না রুম থেকে বেরোতে যাব, তখনই তানিয়া বলে উঠল, তা খুনটা করে কোথায় ফেলে দিয়ে আসবেন? তানিয়ার হঠাৎ এমন কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে তানিয়ার দিকে তাকিয়ে বললাম, মানে? তানিয়া বলল, মানেটা খুব সোজা, দুইজনকে আপনার চেলা মেরে ফেলেছে, আর আপনি আরেকজনকে মারতে যাচ্ছেন, তা কোথায় রেখে আসবেন শুনি? তানিয়ার এমন কথা শুনে আমার একটু চিন্তা হতে লাগলো, তানিয়া কি আমার সাথে ফাজলামো করছে, নাকি সে কিছুটা জেনে গিয়েছে? তা না হলে এটা কেমনে জানলো? তানিয়া বলল, কি হলো, কি ভাবছেন, ধরা পড়ে গিয়েছেন, তাই এখন আমাকে মেরে ফেলবেন তাই তো? আমি এই কথা শুনে তানিয়ার কাছে গিয়ে তানিয়ার গালে হাত দেওয়ার সময় বলতে লাগলাম, তানিয়া তুমি ওইসব কি বলছো আবোল তাবোল, আমি কেন তোমাকে মারবো, আর খুন বা করলাম কখন? তানিয়া আমার হাত এক ঝাটকায় ছড়িয়ে দিয়ে বলতে লাগলো, তোর মতো খুনি আমাকে ধরবি না, আমার লজ্জা করছে যে আমি একজন খুনির বউ, আর অভিনয়টা খুব ভালো করতে পারিস, কখনো ভাবতে পারিনি তুই এত বড় খারাপ একটা মানুষ। আমি বললাম, তানিয়া এইবার কিন্তু বেশি করে ফেলছো, ফাজলামোর একটা লিমিট আছে। তানিয়া বলল, কিসের ফাজলামো, আমি যা বলছি সত্যি, এখন আর লুকিয়ে কোনো লাভ নেই, আমি সব জানি তুই একটা খুনি। আমি বুঝতে পারছি আঙ্কেল তোর খারাপ কাজগুলো জানতে পেরে গিয়েছে, তাই তুই আঙ্কেলকে মেরে ফেলেছিস, তুই একটা খুনি। এখন আমি বুঝতে পারছি কেউ মনে হয় কল করেছে, আর তানিয়া সব না হলে কিছুটা জানতে পেরে গিয়েছে, এটার জন্য এমন করছে। আমি বললাম, দেখো তানিয়া, তুমি যেমনটা ভাবতেছো তেমনটা না, আমি আঙ্কেলকে মারিনি, আর আমি খুনিও না।
তানিয়া বলল, তোর মিথ্যা অনেক শুনেছি, আর শুনবো না। তোর ভালো মানুষের চেহারার পিছনে লুকিয়ে থাকা খারাপ মানুষটাকে আমি চিনে ফেলেছি। আমি বললাম, দেখো তানিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ বিশ্বাস করো আমি খারাপ কিছু করিনি। তানিয়া বলল, বিশ্বাস আর তোকে? আমি তোকে ভালো আগে বাসতাম, এখন না, এখন শুধু ঘৃণা করি, জাস্ট ঘৃণা করি। আমি তানিয়ার এমন কথা শুনে হালকা কষ্ট পেলাম এবং বুকের উপর পাথর রেখে বললাম, তানিয়া তুমি আমার কথাটা একবার শোনো। তানিয়া বলল, তোর কথা তো দূরে থাক, আমি তোর চেহারাটাও দেখতে চাই না, দূর হয়ে যা আমার সামনে থেকে। আমি বললাম, প্লিজ একটিবার কথাটা শোনো, তাহলে তোমার সব ভুল ভেঙে যাবে। তানিয়া বলল, যা জানার আমি জেনে গিয়েছি, তোর মিথ্যা বানোয়াট কথা আর শুনতে চাই না, দূর হয়ে যা। তানিয়া আগে অনেক অপমান করেছে, তখনও কষ্ট পেয়েছি, এটা ভেবে যে সে আমাকে একদিন ভালোবাসবে। সে আমাকে ভালোবেসেছে, বাট বিশ্বাস করতে পারিনি। সে যদি আমাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতো বা আমার কথা শুনতে চাইতো, তাহলে আমি বুঝিয়ে বলতাম, কিন্তু সে আমাকে অবিশ্বাস করছে। তানিয়ার আজকের কথার চেয়ে আমার উপর তারও আর বিশ্বাস নেই, এটা ভেবে অনেক কষ্ট হচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে তানিয়া, আমি তোমার সাথে আর কথা বলবো না, কিন্তু আমার একটা আফসোস থেকে গেল, তুমি আমাকে ভালোবাসলে বাট বিশ্বাস করতে পারলে না। তুমি আমাকে ভালোবাসলে বাট আমার কথাগুলো শুনতে চাইলে না। আমি তোমাকে আর শোনাবো না, তুমি তোমার মতো থেকো আর আমি আমার মতো থাকবো। আর হ্যাঁ, যদি আমার থেকে মুক্তিও চাও তাহলেও দিব, কারণ তুমি তো আর খুনির বউ হিসাবে থাকতে চাও না। ভাই ভালো থেকো। এটা বলে আমি সেখান থেকে চলে আসলাম। এইদিকে আমার যাওয়ার দিকে তাকিয়ে তানিয়া বলতে লাগলো, এমন ভাবে বলছে যেন সে কিছুই করেনি, তোমার তুলসী পাতা মনে হয়, যা যা, তোর বউ হিসাবে আমিও থাকতে চাই না। আম্মুর রুমে গেলাম। আম্মু বলল, কি রে বাবা, কোথাও যাচ্ছিস নাকি? আমি বললাম, আম্মু আমার যেতে হবে, বাসার সবার খেয়াল রাখবা, আর হ্যাঁ আব্বুকে বলে দিবা যেন বাসার বাইরে প্রয়োজন ছাড়া বের না হয়, আর ভাইয়াকেও। আম্মু আমার এমন কথা শুনে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলো, সাবধানে থাকিস বাবা, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কিভাবে? আমি বললাম, আম্মু তুমি চিন্তা করিও না, আমার কিছু হবে না, আল্লাহ হাফেজ আম্মু, ভালো থেকো। আম্মু বলল, কখন আসবি বাবা? আমি বললাম, ঠিক নেই, হয়তো আজকে রাতে, আবার কালও হতে পারে, আবার মাসও হতে পারে। এটা বলে আম্মুর পাশ হয়ে সালাম করে বের হয়ে গেলাম বাসা থেকে। নিজের সিনিয়রের কথা অমান্য করে থাকতে চেয়েছিলাম তোমাদের পাশে, কিন্তু থাকতে পারলাম না ভালোবাসার মানুষের জন্য। কি এক অদ্ভুত ভালোবাসা। আজ জানলাম সে আমাকে অনেক ভালোবাসে, অনেক আগে থেকে ভালোবাসে, আবার আজকেই জানলাম সে আমাকে সবার থেকে বেশি ঘৃণা করে। এটাই ভালোবাসা, তাই না? সেকেন্ডে ভালোবাসা, আবার সেকেন্ডেই ঘৃণা। কি এক অদ্ভুত ভালোবাসা। সে আমাকে আর দেখতে চায় না, সে আমার ভালোবাসা চায় না, দেখা লাগবে না, ভালোবাসাও লাগবে না, বিশ্বাসও করা লাগবে না, তোমার যা চাই তাই করিও। চলে যাচ্ছি, হয়তো আসতেও পারি, আবার নাও আসতে পারি, কারণ কার মরণ কোথায় কে জানে। তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম, আর আসলে তুমি মুক্তি পাবে, আর না আসলেও আরো ভালো, কারণ ভালোবাসতে গেলে শুধু মন আর আবেগ লাগে না, সাথে বিশ্বাসও লাগে। তাছাড়া একজন খুনিকে আবার কে ভালোবাসবে? এই কথা মনে মনে ভেবে চোখের পানি মুছতে আমার সামনে একটা গাড়ি আসতেই আমি সেটাতে উঠে গেলাম। এইদিকে নতুন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে রফিক। রফিক বলল, স্যার আসতে পারি? আরে রফিক, যে আসো। তারপর রফিক স্যারের কেবিনে ঢুকতেই স্যার বলল, আসলে কি বলে যে সান্ত্বনা দিব বুঝতে পারছি না। আচ্ছা রফিক, তোমার শ্বশুরকে কারা বা কে মারতে পারে, কারোর উপর সন্দেহ আছে? রফিক বলল, স্যার এটা একটা প্ল্যান মার্ডার, যাই হোক সেটার কথা বলতে আসিনি। কমিশনার বলল, তাহলে? রফিক বলল, স্যার আমার ফ্যামিলিগত সমস্যার জন্য আমি এই চাকরিটা ছাড়তে চাচ্ছি, এই নিন রিজাইন লেটার। কমিশনার বলল, কি বলছো রফিক, তোমার মাথা ঠিক আছে তো? দেখো আরেকবার ভাবতে পারো, এটা তোমার স্বপ্ন। রফিক বলল, স্যার আমার পরিবারের চেয়ে আমার স্বপ্ন বড় না, আর আমি চাই না আমার চাকরির জন্য আমার পরিবারের কাউকে হারাই। কমিশনার বলল, তারপরও একটু দেখো। রফিক বলল, স্যার পুরো সকাল থেকে ভাবছিলাম কেবিনে বসে, আর ভেবে বলছি, এই নিন রিজাইন লেটার আর ব্যাজ বন্দুক। আজ থেকে না পুলিশের সাথে আমার কোনো সম্পর্ক আছে, আর না আমি পুলিশের সাথে সম্পর্ক রাখতে চাই। বাই স্যার, ভালো থাকবেন। এটা বলে রফিক সেখান থেকে চলে আসলো। এইদিকে রক্ত মাখানো শরীর বাঁধা অবস্থায় পানি পানি বলে কাতরাচ্ছে রকি। তখনই সেই আগন্তুক রকির সামনে একটা টেবিল নিয়ে বসে বলল, কিরে খুব পানি পিপাসা পেয়েছে তাই না? কারো গলার শব্দ শুনে আস্তে আস্তে চোখ খুলে সেই কালকের মাস্ক পরা লোকটাকে দেখতে পেল রকি। রকি বলল, তুই কে আর কি চাস আমার কাছে? তোর সাথে আমার শত্রুতা কিসের? আগন্তুক বলল, আরে কুল বেবি কুল, আমি অনেক কিছু চাই যেটা তোমার মাধ্যমে আমি জানতে পারি আবার হাসিল করতে পারি। আগন্তুক বলল, তুমিও
হচ্ছে আমার এখন সোনার ডিম পাড়া হাঁস। রকি বলল, মানে? আগন্তুক বলল, মানেটা খুব সোজা। এখন বলো টাইগারের সামনে প্ল্যান কি? রকি বলল, দেখ আমি টাইগারের জন্য কাজ করি, তার প্ল্যান টিলান আমি জানি না। আগন্তুক বলল, সেটা তো আমিও জানি, তবে একটু বাজিয়ে দেখলাম। জিসান, মালটারে নিয়ে আয়। আগন্তুকের কথা শুনে জিসান একটা ছেলেকে মুখে কালো মুখোশ দিয়ে ঢেকে রকির পাশে বসিয়ে বাঁধলো। রকি বলল, কে? আগন্তুক বলল, দেখবি? ওই জিসান, দেখা। এটা বলে জিসান কালো কাপড়টা সরাতেই দুইজনের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল। রকি বলল, রিফাত তুই? আরে ছোট স্যার, আপনি? রকি বলল, তুই এই শালাদের জালে ধরা পড়লি কি করে? তুই তো আমার ভাইয়ের বডিগার্ড। রিফাত বলল, আপনার খোঁজার জন্য বের হয়েছিলাম, এরা আমার লোকদের মেরে আমাকে নিয়ে আসে। তখনই রাগী চোখে রকি আগন্তুকের দিকে তাকিয়ে বলে, কুত্তার বাচ্চা, তুই আমার ভাইকে কি করছিস বল? আগন্তুক বলল, এত রাগিস না, তা না হলে শরীর খারাপ হবে। তোর ভাইয়ের কিছু হয়নি, আর মনে হয় হবেও না। রিফাত বলল, তোদের একটাকেও ছাড়বে না টাইগার। আগন্তুক বলল, তোদের বিড়াল নামক টাইগারকে নিয়ে চাপা মারতে লজ্জা করে না? যে কিনা ভয়ে দেশে থাকে না, সে কি আবার বাল ছিড়বে? হ্যাঁ। রিফাত বলল, তোকে কে বলেছে সে দেশে থাকে না? সে দেশেই থাকে এবং সাধারণ মানুষের ভিড়ে থাকে। আগন্তুক বলল, তার মানে তুই দেখছিস? রিফাত বলল, না দেখিনি, তবে এটা জানি সে একটা ছদ্মবেশী মাফিয়া। আগন্তুক বলল, জিসান এদের আদর কর ভালো করে, আমি আসতেছি। এটা বলে আগন্তুক চলে গেল। খাবার টেবিলে সবাই বসে দুপুরের খাবার খাচ্ছে। এমন সময় ভাইয়া বলে উঠল, আম্মু, আবির কোথায়? তাকে দেখছি না যে। আব্বু বলল, তানিয়া মা, যাও আবিরকে ডেকে আনো। তানিয়া এই কথা শুনে কিছু বলতে যাবে, তার আগেই আম্মু বলে উঠল, আবির তো বাসায় নেই। আব্বু বলল, কেন, কোথায়? এই অবেলায় কোথায় গিয়েছে? আম্মু বলল, কাজে গিয়েছে, তার নাকি জরুরি একটা কাজ পড়েছে, তাই চলে গিয়েছে। এই কথা শুনে তানিয়া মনে মনে বলতে লাগলো, এক কাজ? কি কাজ সেটা আমার ভালো করেই জানা আছে, দেখো কোথায় গিয়ে কার মার বুক খালি করছে। আব্বু বলল, তা আসবে কখন? আম্মু বলল, জানি না, সে বলেছে ঠিক নেই, আর আমাদের সবাইকে সাবধানে থাকতে বলেছে। ভাইয়া বলল, কখন আসবে ঠিক নেই মানে কি আম্মু? দেশের পরিস্থিতি ভালো না, আর তাকে তুমি বাইরে যেতে দিলে কেন? আম্মু বলল, তার কাজ আছে তাই। ভাইয়া বলল, কি এমন কাজ যে সে বাসা থেকে বের হয়ে গেল আর আসার কোনো ঠিক নেই বলছো? তাছাড়া আবির তো বেকার, সে কি কাজে গিয়েছে? আম্মু বলল, আমি এত কিছু বলতে পারবো না, শুধু এতটুকু জেনে রাখ, আবির একটা ভালো কাজে গিয়েছে। ভাইয়া বলল, আম্মু তুমি জানো আবির গিয়েছে কোথায় আর বলছো না কেন? তখনই তানিয়া বলে উঠলো, আম্মু কি আর বলবে, আম্মু তো জানে না তার ছেলে কি কাজ করে আর না করে। আম্মু হয়তো লজ্জায় বলছে না যে তার বড় ছেলে একজন পুলিশ আর ছোট ভাই একজন অপরাধী। সবাই এই কথা শুনে তানিয়ার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে, আর আম্মু রাগী দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে বলল, বৌমা তুমি আমার ছেলের বউ, তাই বলে তুমি যা তা বলতে পারবা না। তানিয়া বলল, না আম্মু, আমি ভুল কিছু বলিনি, যা বলছি একদম সত্যি। ভাইয়া বলল, তানিয়া তোমার মাথা ঠিক আছে? তুমি না জেনে শুনে আমার ভাইয়ার নামে এইসব কি বলছো? তাছাড়া সে কি এমন কাজ করেছে যে সে অপরাধী? তানিয়া বলল, জানি আপনাদের বিশ্বাস হবে না, আর হবে কেমনে? সে তো আপনাদের সামনে ভালো মানুষ হয়ে থাকতো, কিন্তু তার ভিতরটা যে একটা পশুর মতো কে জানতো? ভাইয়া আপনি বলছেন না আপনার ভাইয়ার কি দোষ? বলছি, এতে আমাকে এই বাসা থেকে বের করে দিলে আমি বের হব, আমি চাই না আমি একটা খুনির বউ হয়ে থাকতে। এই কথা শুনে ভাইয়া রেগে বলল, তানিয়া মুখ সামলে কথা বলো, এইভাবে আমার ভাইকে অপবাদ দিবে না। তানিয়ার কথা শুনে ভাইয়া যতটা রিয়াক্ট করছে তার থেকে নর্মাল রয়েছে আব্বু আম্মু, তাদের যেন কিছুই অস্বাভাবিক লাগছে না। তানিয়া বলল, ভাইয়া আপনার খারাপ লাগতে পারে, তাই তো আগে বললাম আবিরের কথা বিশ্বাস হবে না। তখন আম্মু বলে উঠলো, তা বৌমা তুমি সব বুঝে শুনে বলছো তো? তানিয়া বলল, আম্মু আমি সব বুঝে শুনেই বলছি, আমি নিজের কানে শুনেছি। আব্বু বলল, কি শুনেছো? তানিয়া বলল, আবির যখন রুমে তার ফোন রেখে যায় তখন আমি রেডি হয়ে নিচে আসবো, তারপর সব বলে দিল। জানি ভাইয়া এখনো বিশ্বাস হবে না, তবে বিশ্বাস করো আমি একটা কথাও বানিয়ে বলিনি, আর আবির মনে হয় ওখানে গিয়েছে। তানিয়ার মুখে এমন কথা শুনে ভাইয়া যেন বিশ্বাস হচ্ছে না যে তার ছোট ভাই এমন কাজ করতে পারে। আম্মু বলল, তার রফিক বাবা তোর কি মনে হয় আবির এমন কাজ করবে? আম্মু স্বাভাবিকভাবে কথাটা বলল। ভাইয়া বলল, আম্মু তুমি এমন কথা বলছো, তাও কালকে আসা মেয়ের কথা ধরে, আমার পুরো বিশ্বাস আবির এমন কিছু করতে পারে না। আব্বু বলল, কিন্তু আমরা জানি আবির এমনটা করেছে। আব্বুর এমন কথা শুনে ভাইয়া ভাবি আন্টি সবাই তো অবাক, একটা বাইরের মেয়ের কথা ধরে নিজের ছেলেকে এমনটা ভাবছে। ভাইয়া বলল, আব্বু তুমি এমনটা ভাবছো? আব্বু বলল, ভাবছি, কারণ আমার ছেলে কেমন তা তোর থেকে আমি ভালো করে জানি।
তখন আম্মু তানিয়ার উদ্দেশ্য করে বলতে লাগলো, তা তানিয়া মা, যা বলবা বুঝে শুনে চিন্তা করে বলবা। তোমার একটা কথাতে তোমার পুরো ভবিষ্যতে জড়িয়ে আছে। তানিয়া বলল, কি কথা আমি বলবো? আম্মু বলল, আমি জানি তুমি যতটুকু জানো তা সত্যি, কিন্তু তুমি পুরোটা জানো না। এখন বলো, পুরো কথা কি তুমি আবিরের থেকে জানতে চেয়েছো? তানিয়া বলল, না আম্মু, কিচ্ছু জানতে চাইনি, কিন্তু সে কিছু একটা বলতে চেয়েছিল, বাট আমি শুনতে চাইনি। উল্টো আমি ওকে তার মুখও আমাকে দেখাতে মানা করছি, আরো অনেক অপমান করেছি। আম্মু বলল, তানিয়া, এটা ভালো করনি তুমি। আবিরকে ভালোবাসতে, তাই তার পুরো কথা শোনা উচিত ছিল। যাই হোক, এখন মূল কথায় আসি। তুমি কি আমার ছেলের সাথে সারা জীবন থাকতে চাও, নাকি তার থেকে মুক্তি, কোনটা? এই কথা শুনে তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলে উঠলো, আম্মু, আমি আবিরকে নিজের চাইতেও বেশি ভালোবাসি। হয়তো সে খারাপ, তবে সে আমার স্বামী। আমি নিজের সর্বস্ব দিয়ে তাকে ভালো করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে তখন দেখা যাবে, কিন্তু এত সহজে আমি তার পিছু ছাড়ছি না। তানিয়ার এমন কথা শুনে বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তানিয়ার দিকে। তারা হয়তো ভাবতেছে, এটা কেমন মেয়ে, স্বামী খারাপ এটা জানার পরও তার সাথে নাকি সংসার করবে। কিন্তু আম্মু তানিয়ার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিল, তারপর বলল, তোমার মতো একজন বৌমা পেয়ে আমরা অনেক ভাগ্যবান বটে, কিন্তু আমার ছেলে ডাবল ভাগ্যবান। এখন তোমাকে একটা কথা বলি, আমার ছেলে খুন করে, করাই, কিন্তু খুনি না। আর তানিয়া, তুমি আবিরের কাছ থেকে কিছু না শুনে তাকে অপমান করেছো, এটার জন্য পস্তাতে হবে। ভাইয়া বলল, আম্মু, তোমার কথা আমরা কিছুই বুঝতে পারছি না। তানিয়া বলল, আম্মু, আমিও কিছু বুঝতেছি না। একবার বলছেন আবির খারাপ, আবার বলছেন খুনি নয়, একটু সরাসরি বলেন। তখন আব্বু বলে উঠলো, আমি সব বুঝিয়ে বলছি। আবির সাধারণ ছেলে নয়, আবির হলো আর্মির সিক্রেট কমান্ডার, বর্তমান সিনিয়র ক্যাপ্টেন আবির রহমান। আব্বুর মুখে এমন কথা শুনে ভাইয়া ভাবি তানিয়ার চোখ কপালে। ভাইয়া বলল, আব্বু, তুমি এইসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমাদের বোকা ভাবছো? সে এত বড় অফিসার হয়ে আমাদের সাথে থাকতো? আব্বু বলল, তার কাজ ছিল সিক্রেট, এবং তার কাজ হলো ঝুঁকিপূর্ণ মিশন। আব্বু, এটা না হয় বুঝতে পারছি, কিন্তু সে ট্রেনিং, চাকরি, ইন্টারভিউ সব কখন দিল? আব্বু বলল, কেন, সে যে মাঝে মধ্যে একা একা ঘুরতে যাওয়ার নাম করে এইসব করতো। তাছাড়া তোর নানার বাড়িতে বেড়াতে যাবে বলে 6 মাস ট্রেনিং করেছিল। এইসব তোদের কাউকে বলতে মানা করেছে, এবং তাকে সেনাপ্রধান ছাড়া তেমন কেউই এখনো চিনে না। আর সে 3টা ছেলেকে মারছে, হয়তো তারা অপরাধ করছে। এইদিকে তানিয়া এমন কথা শুনে অবাক, সাথে চোখে পানি চলে এসেছে। সে এখন ভাবছে, কি করছে এটা? সবকিছু না জেনে আমি আমার স্বামীকে এত বড় অপমান করছিলাম। এইদিকে ভাইয়া বলল, আমার ছোট ভাই এত বড় চাকরি করে, অথচ আমি জানি না। আজ বাড়িতে আসুক, দেখাবো মজা। আম্মু বলল, মনে হয় না আরেক সপ্তাহ আসবে, কারণ তোর ভাই একটা মিশনে গিয়েছে, হয়তো আর নাও আসতে পারে। এটা বলে আম্মুর চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর এইদিকে তানিয়া এই কথা শুনে এক দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো, আর আফসোস করতে লাগলো, এটা আমি কি করলাম? না জেনে এত বড় অপবাদ। আবির কি আমাকে ক্ষমা করবে? না, সে আমাকে ক্ষমা করবে না। না করলেও আমি তাকে মানিয়ে নিব। এইদিকে নিজাম চৌধুরী বলল, শালা রিফাতের বাচ্চা রিফাত, দুধকলা দিয়ে কালচাপ পুষেছিলাম এতদিন, সামান্য একটা কাজ দিলাম, ওইটা না করে এখন ফোনই ধরছে না। এইসব ডাইনিং রুমে বসে বসে ভাবতেছে। এমন সময় বাড়ির দারোয়ান দৌড়ে এসে হাঁপাতে লাগলো। নিজাম চৌধুরী বলল, কিরে, এমন কুকুরের মতো হাঁপাচ্ছিস কেন? যা বলার তাড়াতাড়ি বলে যা। দারোয়ান বলল, স্যার, আমগো গেটের সামনে একটা বড় ট্রাকে করে কারা যেন আমগো লোকদের মেরে ফালাইয়া চলে গেছে। দারোয়ানের কথা শুনে নিজাম চৌধুরী আশ্চর্য হয়ে বলল, কি আবোল তাবোল বলছিস? দারোয়ান বলল, স্যার, আমি ঠিকই বলছি, বিশ্বাস না হইলে আপনি গিয়া দেখেন। তো এভরিওয়ান, সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।